মায়াপুর এই নামটির সঙ্গে পরিচিত নয় এমন কাউকে পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়া সত্যিই কষ্টসাধ্য। তবে তুমি কি জানো, পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় জলঙ্কি এবং ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই মায়াপুরে তৈরি হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ হিন্দু টেম্পল, যেটিকে বলা হচ্ছে টেম্পল অব দ্য বৈদিক প্ল্যানেটোরিয়াম। এবার আমার মায়াপুর যাওয়ার অভিজ্ঞতা ছিল সত্যি এক অনন্য যাত্রা। ভোরের ঠান্ডা বাতাস, মন্দিরের শঙ্খধ্বনি, সন্ধ্যার আরতি আর চারপাশে ভক্তময় পরিবেশ, সবকিছু যেন মনকে ছুঁয়ে গেল। তোমরা যারা মায়াপুর ধাম দর্শন করতে যাচ্ছ তারা কোথায় থাকবে, কোথায় প্রসাদ নেবে, ইসকন মন্দির প্রাঙ্গণের ভেতরে এবং বাইরে কি দেখবে, সবকিছুই দেখতে পাবে এই ভিডিও। বাট বিফোর ইউ গো ফার্দার, ইফ ইউ ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, আই এম সুব্রত and today I will take you a spiritual journey of Mayapur Dham. তো এখন বাজে 7:30 আর এখন আমি বের হচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। আর এখন এখান থেকে যাচ্ছি বাস স্টেশন, এখান থেকে বাস ধরে ডিরেক্ট মায়াপুর। আজকে ওয়েদারটা একটু ক্লাউডি হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নাওয়া খাওয়া সেরে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি। আমি অ্যাকচুয়ালি বারাসাত থেকে উঠছি, তো আমি কলোনির মোড়ে দাঁড়িয়ে আছি এখন। আমি এবার বাসে করে যাচ্ছি। হাওড়া বা শিয়ালদা থেকে কিন্তু তোমরা ইজিলি ট্রেন পেয়ে যাবে, বাট আমার জন্য বাস সুবিধে ছিল তাই আমি রেড বাসের টিকিট কেটে নিয়েছিলাম। এই বাসটি কলকাতার স্প্ল্যানেড থেকে কৃষ্ণনগর হয়ে সোজা যাবে মায়াপুর। আর প্রতিটি টিকিট মূল্য আমার পড়েছিল আই গেস 216 টাকা করে। প্রায় 2 ঘন্টা পর বাসটি 15 মিনিটের জন্য ব্রেক দিয়েছিল কৃষ্ণনগরে। আমরা এখন কৃষ্ণনগরের এখানটায় দাঁড়িয়েছি, বাস দাঁড়িয়েছে এখন, যাত্রাপথে বিরতি দিয়েছে। আর এক কাপ চা খেয়ে নিচ্ছি। ওয়েদারটা কিন্তু মেঘলা ভাবটা কিন্তু এখনো কাটেনি, তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা এখনো হোটেল বুক করিনি, আমাদের প্ল্যান ছিল গিয়ে প্রথমে হোটেল বুক করা। তো এখনো পৌঁছে প্রথমে হোটেল বুক করে হচ্ছে নবদ্বীপের দিকে যাওয়া, কিন্তু ওয়েদারের কারণে যেতে পারছি না। কি করবো, ওয়েদারটা কেমন আছে বা কি কি দেখতে পারি কিনা সব, চলো দেখা যাক। এইখান থেকে 17 কিলোমিটার আছে মায়াপুর, আর রাস্তা কিন্তু খুব চওড়া করেছে। শনিবার করে গেছিলাম বলে কিন্তু হাই ডিমান্ডের জন্য আমি অনলাইনে মায়াপুর ইসকন টেম্পলের ভেতরে কোনো রুমই বুক করতে পারিনি। তো আমাদের প্রথম কাজটি ছিল পৌঁছে রুম বুক করা। তো আমরা এখন চলে এসেছি শ্রী মায়াপুর ধামে। আর যেহেতু রুম বুক করে আসিনি, তো প্রথম কাজ হবে আমাদের রুম বুক করা। আমি এখন গদা ভবনে এসেছিলাম, কোথাও বললো রুম নেই। তো এখন গদা ভবনে দেখতে গেছিলাম, রুম পাইনি গদা ভবনে। আর গদা ভবন থেকে আসলে গদা, শঙ্খ, চক্র আর যশোদানে 4টি ভবনেরই বুক করা যায়। তো কথা বলে জানতে পারি একটি ভবনেও রুম খালি নেই। শনিবারে এসে দেখে প্রচণ্ড ভিড় হয়েছে, আজকে কালকে 2 দিন খুব ভিড় হয়। অনেকটা ঘুরেও মন্দির প্রিমিসেসের ভেতরে রুম পাচ্ছিলাম না। আর এদিকে দুপুরে প্রসাদ পরিষেবার সময়ও ঘনিয়ে আসছিল। এইবার আমরা প্ল্যান করেছিলাম মন্দির প্রাঙ্গণের ভেতরে প্রসাদ গ্রহণ করব। আর তোমরা যারা আগে মায়াপুরে এসেছো তোমরা জানো এখানে কিন্তু গোবিন্দাস, গৌরাঙ্গাস এবং মাধবাস নামে 3টে রেস্টুরেন্ট আছে, যেখানেও তোমরা চাইলে দুপুর বা রাতের খাবার খেতে পারো। বাট আমাদের এইবারের প্ল্যান ছিল টেম্পল প্রিমিসেসের ভেতরে যে ভবনগুলো আছে, মানে গীতা ভবন, গদা ভবন, যশোদান ভবন, এইসব ভবনে প্রসাদ গ্রহণ করা। আর এক এক করে অলমোস্ট সব কটি ভবন খুঁজে রুম না পেয়ে শেষমেশ টোটো নিয়ে চলে গেলাম গীতা ভবনের পেছন দিকে ভবনগুলোতে। আর ওখান থেকে 800 টাকা করে একটি রুম নিয়েই তড়িঘড়ি করে চলে এলাম দুপুরের প্রসাদ গ্রহণের জন্য কুপনটি কাটে। তো এখন আমি আছি শ্রী মায়াপুর ধামের 1 নম্বর গেটে। আজকে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি, প্রচুর ভক্তরা এসছে আজকে। আর তোমরা গেটের ভেতরে ঢুকেই যেটি দেখতে পাবে সেটি হচ্ছে কুপনের বুথগুলো। এখান থেকে কুপন কেটে তোমরা বিভিন্ন হলে বসে প্রসাদ গ্রহণ করতে পারবে। তোমরা চাইলে এই কুপন কাউন্টার থেকে কুপন কেটে নিতে পারো, আবার প্রতিটি ভবনে গিয়েও তোমরা চাইলে কুপন কেটে নিতে পারো। তো 80 টাকা জনপ্রতি কুপন কেটে নিলাম গত ভবনে।
এই যে আমার পেছনে যেটি দেখতে পাচ্ছ এটি হলো চন্দ্রদয়া মন্দির। এটি হতে যাচ্ছে পুরো পৃথিবীর সবচেয়ে বড় মন্দির। এটি শুধু ইসকন মন্দির না, পুরো পৃথিবীর সবচেয়ে বড় মন্দির হতে যাচ্ছে এটি। আর 2012 সালে এটি কাজ শুরু হয়েছে, যেটি এখনো অবধি চলছে কাজ। আরো 1 বছর 2 বছরের মতো লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এই যে এখন পাশে যেটা আছে হরিনাম কীর্তন, এখানে অ্যাকচুয়ালি সবসময় হরিনাম কীর্তন হয়ে থাকে। তো তোমরা যারা আসবে এখানে বসে নাম কীর্তন উপভোগ করতে পারবে। মায়াপুর ধামে আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ বা ভালো লাগা যেটি কাজ করে সেটি হলো আরতি বা হরিনাম কীর্তন। এগুলো পদ্ম ভবন, আর এই যে এটি হলো চক্র ভবন, পদ্ম ভবনের উল্টো সাইড। মায়াপুরে এসে আরতি উপভোগ করবে না তাহলে তোমাদের মায়াপুর ধামে যাত্রা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তাই দুপুরে খাওয়ার কুপনটি নিয়ে ভোগ আরতিটি কিন্তু উপভোগ করতে আমরা জুতো জমা দিতে হবে, জুতো ফোন এখানটাই জমা দিয়ে তোমাদের ভেতরে ঢুকতে হবে। ভোগ আরতি শেষ করে এখন যাচ্ছি খেতে, প্রসাদ নিতে। আরতি শেষ করে দাঁড়িয়ে পড়লাম প্রসাদ গ্রহণের লাইনটিতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটি প্রসাদ গ্রহণের জন্যই কিন্তু দেওয়ার লাইন। আর আগেই বলেছি মায়াপুরে আমরা শনিবার করে এসেছি, তো প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়েছে। প্রায় 20 মিনিটেরও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে আমরা প্রবেশ করলাম গতভবনের প্রসাদম প্রাঙ্গণটিতে। বাহিরের লাইনটি যতই বড় হোক না কেন, ভেতরে কিন্তু বেশ খানিকটা জায়গা আছে ভক্তবৃন্দদের প্রসাদ গ্রহণের জন্য, তাই ভেতরে এসে আর লাইনে দাঁড়াতে হয়নি আমাদের। প্রসাদ গ্রহণের পর টোটো করে ঘাটে গিয়ে ঘাট পেরিয়ে সোজা চলে গেছিলাম নবদ্বীপ ধাম দর্শন করতে, যেটি নিয়ে পুরো একটি ডেডিকেটেড ভিডিও তোমরা দেখতে পাবে এই মায়াপুর ধাম সিরিজের নেক্সট এপিসোডটিতে। সাবস্ক্রাইব দিস চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট সাবস্ক্রাইব yet, so that you will get the notification when the video will publish. মায়াপুর ধামে সারাদিন তোমরা যেমনই কাটাও না কেন, সন্ধেবেলা কিন্তু এই প্রাঙ্গণে সৃষ্টি হয় এক অদ্ভুত পরিবেশ, যেন ভগবান তখন স্বয়ং নিজে এসে নৃত্য করে তার ভক্তদের সাথে। রাতে মায়াপুরের সৌন্দর্য একেবারেই অন্যরকম। মন্দিরের ঝলঝলে আলোয় কোট্টা প্রাঙ্গণ স্নান করে আর পরিবেশে ভরে ওঠে ভক্তময় সঙ্গীতে। রাতের ঠান্ডা বাতাস আর চাঁদের আলোয় মন্দিরের প্রতিচ্ছবি যেন এক স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করে। ভোরের প্রথম আলো ফোটার আগেই মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে ভক্তদের শান্ত সুরে। ঘণ্টা, শঙ্খ, মৃদঙ্গের সুরে আর ভক্তময় কীর্তনের ধ্বনিতে গোটা পরিবেশ এক অপার্থিব আবহ সৃষ্টি করে। ভোর 4:30টায় মঙ্গল আরতির সময় ভগবানকে নিবেদন করা প্রদীপের আলোয় মন্দিরের প্রতিটি কোণা যেন আলোকিত হয়ে ওঠে। গুড মর্নিং, এখন বাজে সকাল 6টা। কালকে অ্যাকচুয়ালি সারা দিন আমরা পুরো এতটা হেঁটেছি, খুব টায়ার্ড ছিলাম। আমি 10টা 10:30 করে এসেছি এইখানটায়। মায়াপুরের ভেতরটা আমি একটু এক্সপ্লোর করেছিলাম, এক্সপ্লোর করে 10:30 করে এসেছি, এসে শুয়ে গেছি। আর যেটা বলেছিলাম, কাল অ্যাকচুয়ালি আমরা কিন্তু ভেতরটায় রুম পাইনি, তাই একটু বাহিরে করে রুম নিয়েছি। আমরা এটাই নিয়েছিলাম রুম, এই বিল্ডিংটাই। আর এখানে কিন্তু অনেকগুলো ভবন হচ্ছে, নতুন নতুন ভবন হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের মধ্যে যারা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য। আর ভেতরে মন্দিরের ভেতরে যারা আছে প্রভু আছে, প্রভুদের জন্য। এই যে এইগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর ওয়েদারটা কিন্তু আজকে এখনো ক্লাউডি হয়ে আছে। আর এখন 6টা, ফ্রেশ হয়ে স্নান করে এখন যাব মঙ্গল আরতি করতে। আমি এসেছিলাম সকাল 7টার দর্শন আরতি। সেই সময়টায় মন্দির প্রাঙ্গণ একেবারে ভক্তময় পরিবেশে ভরে উঠেছিল। ভোরে শীতল হাওয়ার চারপাশে প্রশান্তি মনকে এক অদ্ভুত শান্তি দান করে। আরতি শেষ করে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকে এবারে সকালে জল খাবারটি সেরে নিলাম, আর তারপর টোটো নিয়ে সোজা চলে গেলাম নৃসিংহ মন্দির, রাধা মদন মোহন মন্দির, মহাপ্রভুর জন্মস্থান, মহাপ্রভু মাসির বাড়ি সহ আরো অনেক কটি মন্দিরে। যেটি তোমরা কিভাবে যাবে বা টোটো নিয়ে কত টাকা পড়বে সবকিছুই তোমরা দেখতে পাবে আমার এই সিরিজের পরবর্তী ভিডিওগুলোর মধ্যে। সো স্টে টিউন এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট সাবস্ক্রাইব ইয়েট।
মায়াপুর ধামের গোশালা হলো ভক্তি ও পরিবেশের এক সুন্দর মিশ্রণ। ইসকন মায়াপুরের গোশালা কেবল গৌমাতার লালন পালনের জায়গা নয়, এটি গৌমাতার প্রতি ভক্তি ও সেবা প্রদানের প্রতীক। এখানে গৌমাতার নিয়মিত সেবা হয়, খাওয়ার বিশ্রাম এবং পরিচ্ছন্নতা সবকিছুই বিশেষ যত্ন নেওয়া হয়। ভক্তরাও গোমাতার সেবা করে থাকে, যা সনাতন সংস্কৃতির এক অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। গৌশালার আশেপাশে গরুর দুধ থেকে তৈরি যেমন দই, ছানা, মাখন ইত্যাদি উৎপাদনও হয়, যা মন্দিরের প্রসাদ তৈরিতে ব্যবহৃত হয়। লস্যি নিয়ে নিয়েছি, টেস্ট কিন্তু খুবই ভালো। এখানে সময় কাটানো মানে প্রকৃতির কাছে আরো এক ধাপ এগিয়ে যাওয়া এবং ভক্তির এক নতুন মাত্রা অনুভব করা। গোশালা থেকে পায়ে হেঁটে ফিরতে লাগলাম মন্দিরের মূল চত্বরটিতে। মায়াপুরী এই যাত্রাটি ছিল সত্যি এক অভিজ্ঞতায় ভরা, যা ভক্তি, শান্তি এবং নতুন অভিজ্ঞতার মিশ্রণে সমৃদ্ধ। এটি শুধু একটি ভ্রমণই নয়, মনকে নতুনভাবে খুঁজে পাওয়ার এক অপূর্ব সুযোগও বটে।